সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছে। এম সাখাওয়াত হোসেন। আমরা জুন জুলাইয়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে রাষ্ট্রপতির নির্দেশে রাষ্ট্রপতির নিয়োগকৃত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই উপদেষ্টা পরিষদের সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং অভিজ্ঞ, এবং যাকে আপনারা যদি সর্বদিক থেকে বিবেচনা করেন এই উপদেষ্টার ভিতরে 100 মার্কের 100 মার্ক তাকে দিবেন, তিনি হচ্ছেন এম সাখাওয়াত হোসেন। আমি একটু এম সাখাওয়াত হোসেনের অভিজ্ঞতার, এই যে উপদেষ্টা পরিষদের সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ যেটা বলেছিলাম সেটার একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন 1-11 সময় যাদের বয়স একটু 30-এর উপরে, তারা 1-11 বিষয়টা প্রত্যক্ষভাবে অনুভব করতে পারছেন। 2006 সালে এবং 7 সালে সেই 1-11 সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এই এম সাখাওয়াত হোসেন। তিনি খুব দক্ষতার সহিত এই নির্বাচন পরিচালনা করছেন। নির্বাচন পরিচালনা করার সময় তিনি এরপরে 2008 সালের জাতীয় নির্বাচনের পর এই এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এই 2008 সালের এই জাতীয় নির্বাচনের পর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। সেখানে গাজীপুর, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। সেখানে খুব দক্ষতার সহিত, স্বচ্ছতার সহিত তিনি নির্বাচন পরিচালনা করেছেন। এমনকি কোনো তৎকালীন সময়ে কোনো এমপি মন্ত্রীরাও অবস্থান করতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি। এমন দক্ষতা এবং যোগ্যতার সহিত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তাকে একজন এমপি জিজ্ঞেস করছিল যে, সাখাওয়াত সাহেব, যে আপনি যে এইভাবে কঠোর হস্তে নির্বাচন চালাচ্ছেন, আপনাকে কেউ ফোন দেয় না, কেউ বলে না? তখন তার কথার প্রসঙ্গে তিনি বলেছেন, আমাকে কে ফোন দিবে, কে কথা বলবে? অর্থাৎ তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ইঙ্গিত করে কথাটা ধরে নিতে পারেন। সেই সাখাওয়াত হোসেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার যতটুকু অভিজ্ঞতার সহিত আমি বলছি, যেহেতু আমি ছাত্র রাজনীতি থেকে, আমি গ্রাম থেকে সেন্ট্রাল পর্যন্ত সততার সহিত বাংলাদেশের ঊর্ধ্বতন যত বড় নেতা নেতৃত্ব আছে না কেন, আমি তাদের শরণাপন্ন হয়েছি। এবং একটু আইনের ছাত্র হিসেবে আমি ঢাকা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও আসা যাওয়ায় আমার চরম অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি যাচাই বাছাই করে দেখলাম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে ফিট এবং যোগ্য অভিজ্ঞ হলো এম সাখাওয়াত হোসেন। যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি মন্ত্রণালয় পরিচালনা করছেন। আমরা তখন মনে করছিলাম যে 2007 সালে 8 সালের যে তার দক্ষতা, অভিজ্ঞতা, আমি মনে করেছি যে তিনি স্বচ্ছতার সহিত এই দেশটাকে সফল, এই জুন জুলাইয়ের অভ্যুত্থানের লক্ষ্যকে সফল করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, সেটা সেই দপ্তর তার চেঞ্জ করতে হয়েছে যেসব কারণে, সে বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসছি। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন
শেখ হাসিনা যখন জুন জুলাইয়ের আন্দোলন সংগ্রাম হয়েছে তখন তিনি বারবার বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্র প্লাস দেশি বিদেশি চক্রান্তে জঙ্গির মদদে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, রণক্ষেত্রের দিকে ধাবিত হচ্ছে। সিরিয়া লিবিয়ার মতো অবস্থা হতে যাচ্ছে, আফগানিস্তানের মতো অবস্থা হতে যাচ্ছে, কিন্তু আমরা মানতে নারাজ। কারণ হচ্ছে তার আশেপাশে যে দুর্বৃত্তায়ন ছিল, যে মানি লন্ডারিংকারী ছিল, যে অপরাধী ছিল, সেই অপরাধের কারণে আমরা তার কথা শুনতে রাজি হইনি, আমরা তার পতন চেয়েছি। সেই পতনটা চিন্তা করে তিনি দেশে যাতে যুদ্ধ না বাজে, দেশে যাতে দেশটা যাতে বিধ্বস্ত না হয়, এজন্য তিনি দেশ থেকে চলে গেছেন। এরপরই এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদ গঠন করার পর যখনই এই জুন জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেগুলোর জরিপ করতে গিয়ে একটা বুলেটের যেসব পুলিশ এবং শহীদ হয়েছেন যারা, তাদের বুলেট যে ব্যবহার করা হয়েছে সেটা বাংলাদেশি বুলেট না, এবং বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টের অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিডিবি, বিএসএফ কোনো বাহিনীর কাছে এই বুলেট নেই, গুলি নেই, এই অস্ত্র নেই। সেই অস্ত্রটার নাম হচ্ছে স্নাইপার অস্ত্র। এটা বাংলাদেশের নিষিদ্ধ, বাংলাদেশের জনগণের জন্য নিষিদ্ধ না, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের জন্য এটা নিষিদ্ধ। সেই স্নাইপার অস্ত্র বাংলাদেশে চলে আসছে এবং যত মৃত্যু হয়েছে প্রায় 99% এই স্নাইপার অস্ত্রের গুলির মাধ্যমে মৃত্যু হয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন অবস্থায় এম সাখাওয়াত হোসেন বলেছেন যে এই স্নাইপার অস্ত্র তো বাংলাদেশে নিষিদ্ধ, এই অস্ত্রটা কিভাবে বাংলাদেশে আসলো এবং এই অস্ত্রের গুলিটি পুলিশ এবং যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তারা এই অস্ত্রের গুলির মাধ্যমেই মৃত্যুবরণ করেছেন। সেই কথা বলায় যেন তার কাল হয়ে গেছে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় তিনি বলেছেন, আপনি পারলে বাংলাদেশে এসে ষড়যন্ত্র করেন, পারলে বাংলাদেশে এসে রাজনীতি করেন, আপনি ইন্ডিয়ায় বসে রাজনীতি করেন কেন? এটা কিন্তু এখানে কোনো ভুল নেই। যাই হোক, এরপরে বাংলাদেশে এই সালমান এফ রহমান ও আনিসুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছে, আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন যে সেই সালমান এফ রহমানের দাড়ি কামানো, লুঙ্গি পরানো, নতুন লুঙ্গি, আপনারা দেখেছেন এই যে পানিতে ভাসমান যে কি কোট, এগুলো পরছে, রেইনকোট, এইগুলো পরা একজন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনারা যারা একটু সচেতন তারা বুঝতে পারেন যে একজন ব্যক্তি পলানোর জন্য, তাও সালমান এফ রহমানের মতো লোক পলানোর জন্য দাড়ি কামানটা, এটা মনে হয় বিশ্বাস করছে বলে আমি মনে করছি না। যাই হোক, সেটাকে এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাকালীন সময়ে তিনি বলেছেন যে নির্দ্বিধায়, তিনি তো অত হিসাব করেন নাই, তিনি মনে করছেন যে এই যে সাজানো নাটক, এটা পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সাজানো নাটকটা করল, এটা কেন করছে, কি জন্য করছে, সেই সাখাওয়াত হোসেন নির্দ্বিধায় বলেছে যে তারা নিজেরা এরকমের নিয়ে লুঙ্গি পরিয়ে, দাড়ি কামিয়ে, এরপরে কি বিশ্রীভাবে তাদেরকে সাজানো করে, নাটক করে, এরপরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কেন? তারা সেনাবাহিনীর আন্ডারে ছিলেন, সেনাবাহিনীরাই তো সরাসরি তাদেরকে আটক দেখাইয়া দিতে পারত। তিনি নির্দ্বিধায় সহজভাবে এই কথাগুলো বলছে। এই
কথাগুলোই তার কাল হয়ে দাঁড়িয়েছে সাখাওয়াত হোসেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যাওয়ার এই 3টে বাণী, একটা হচ্ছে স্নাইপার রাইফেল, আরেকটা হচ্ছে শেখ হাসিনার রাজনীতি করতে পারলে দেশে এসে রাজনীতি করুক, আর একটা হচ্ছে কেন এই পুলিশরা এত নাটক করে, নাটকটা কেন করে সেটা খোলামেলা বলার কারণেই তার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা থেকে অব্যাহতি নিয়েছেন। ইদানিং তাকে যে মন্ত্রণালয়টা দেওয়া হয়েছে তেমন কাজ নেই, ইম্পোর্টের বিষয়, ব্যবসা বাণিজ্য সেটা তো নাই বললেই চলে। তো তিনি ইদানিং টক শোতে আসেন, খুব সুন্দরভাবে চমৎকারভাবে টক শো করেন, কিন্তু তার যে দক্ষতা অভিজ্ঞতার কথা তিনি বলছেন, এজন্য আমি মনে করি তাকে, তিনি যে মেন্টালিটির মানুষ, তার এই উপদেষ্টা পরিষদে থাকা একবারই বাঞ্ছনীয় নয়। তিনি যদি এই উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নেন তাহলে তিনি খুবই খুবই ভালো হবে, বেঁচে যাবেন। তিনি এই অনেক কিছু থেকে বেঁচে যাবেন। তিনি যদি অব্যাহতি নেন, ইতিহাসে তিনি স্বর্ণ অক্ষরে লিখে থাকবেন। এই দেশ যতদিন থাকবে এই কথাটা, এই বাক্যটা, এই বলাটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ হচ্ছে তিনি বলেছেন যে স্নাইপার অস্ত্রটা তো অবৈধভাবে আসার কথা নয়, অবৈধভাবে আসে নাই, তাহলে কি এটা বিদেশি কোনো চক্র বা বিদেশি কোনো এজেন্ডা আছে কিনা সেটা তিনি বলেছেন। এরপরে তিনি বলেছেন শেখ হাসিনা রাজনীতি করতে পারলে তিনি দেশে এসে রাজনীতি করবেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে এভাবে নাটক করে, এই নাটক বাংলাদেশের পুরনো নাটক। এই যে সালমান এফ রহমান আর আনিসুল হকের গ্রেপ্তার নিয়ে, এরপরে তিনি বলেছেন যে সংস্কারের বিষয়টা, সংস্কারের সময় এখন, বিভিন্ন কথা, যে কথাগুলো সত্যতার আছে। এজন্য তিনি চাকরি থেকে, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি পেতে পারেন। তবে আমি মনে করি তিনি যদি এই উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিয়ে চলে যান তাহলে খুব ভালো একটা কাজ করবেন এবং তিনি বেঁচে যাবেন, এবং তার এই কথাগুলো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, স্বাধীন বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তার কথা স্মরণ করবে বাঙালি। যাই হোক, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করে, সাখাওয়াত হোসেনের সততা, নিষ্ঠতা, একনিষ্ঠতা এবং যোগ্যতাকে স্যালুট জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।